প্রিয় সহযোদ্ধা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমদানি প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ বিষয় আইজিএম অর্থাৎ ইম্পোর্ট জেনারেল ম্যানিফেস্ট নিয়ে। এটি কেন প্রয়োজন, কিভাবে কাজ করে এবং কাস্টমস ক্লিয়ারেন্সের গুরুত্ব, এটি কেন ভুল হয়, ভুল হলে করণীয় কী এবং ভুল এড়িয়ে চলার করণীয় কী তা নিয়ে বিস্তর আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। সো লেটস নট ওয়েস্ট টাইম, শুরু করা যাক আজকের আলোচনা। মোটামুটি আমরা সকলেই জানি আইজিএম কি, তারপরেও আমি এটা আবার স্মরণ করিয়ে দিচ্ছি। বিদেশ হতে কোনো পণ্যের জাহাজ, বিমান বা অন্য কোনো পরিবহন আমাদের দেশের বন্দরে পৌঁছানোর আগে অথবা পৌঁছানোর সাথে সাথেই কাস্টমসের এসআইকোডা ওয়ার্ল্ড সিস্টেমে শিপিং এজেন্ট অথবা এয়ারলাইন বা এয়ার কার্গো এজেন্ট একটি শিপিং ডিক্লারেশন দাখিল করেন, যেখানে সংশ্লিষ্ট জাহাজে বা বিমানে বা পরিবহনে থাকা সকল পণ্যের ইম্পোর্টারকে কি কি পণ্য আসছে এবং কবে আসবে বা এসেছে সহ বিস্তারিত বিবরণ দেওয়া থাকে। এই ডিক্লারেশনটাকেই মূলত আইজিএম বা ইম্পোর্ট জেনারেল ম্যানিফেস্ট বলা হয়। আমি আইজিএম এর যে সংজ্ঞা দিলাম তা থেকে বোঝা গেল আইজিএম সাবমিট হয় বাংলাদেশ কাস্টমস এসআইকোডা ওয়ার্ল্ড সিস্টেমে। 2, এটি সাবমিট করে থাকে জাহাজের ক্ষেত্রে শিপিং এজেন্ট, বিমানের ক্ষেত্রে এয়ারলাইন বা এয়ার কার্গো এজেন্ট এবং অন্যান্য ক্ষেত্রে সিএনএফ এর সহায়তায় উক্ত বন্দরের কাস্টমসের কর্মকর্তা। 3, আইজিএমে থাকে পণ্যের বিশদ বিবরণ, ইম্পোর্টার এক্সপোর্টারের নাম সহ। এখন মনে প্রশ্ন জাগতে পারে, আইজিএম সাবমিশনের সময়সীমা কী? এক্ষেত্রে বাধ্যবাধকতা হচ্ছে এনবিআর এর দিক নির্দেশনা অনুযায়ী ভেসেল বা ফ্লাইট বা ট্রান্সপোর্ট বাংলাদেশের পোর্টে ঢোকার আগে বা ঢোকার সাথে সাথেই আইজিএম সাবমিট করতে হবে। ভেসেল বা ফ্লাইট আসার আগেই যদি আইজিএম সাবমিট করা হয়ে যায় তাহলে তো আর কোনো কথাই থাকে না, কিন্তু যদি ভেসেল বা ফ্লাইট আসার পরে সাবমিট হয় তাহলে বাধ্যবাধকতা হচ্ছে সি ইম্পোর্টের ক্ষেত্রে ভেসেল আসার 24 ঘন্টার মধ্যে এবং এয়ার ইম্পোর্টের ক্ষেত্রে ফ্লাইট আসার 6 ঘন্টার মধ্যে। এই পর্যায়ে এখন আমরা জানব আইজিএম এর উদ্দেশ্য কী। আইজিএম এর উদ্দেশ্যসমূহ হচ্ছে: 1, ইম্পোর্ট পণ্যের ঘোষণা দেওয়া যাতে করে কাস্টমস আগে থেকেই জানে কি কি পণ্য আসছে। 2, কাস্টমস কন্ট্রোল ও শুল্ক হিসাব নির্ধারণ। 3, রিস্ক অ্যাসেসমেন্ট, পণ্য বৈধ কিনা তা যাচাইয়ের ভিত্তি। 4, বিল অফ এন্ট্রি জমার অনুমোদন, কারণ আইজিএম সাবমিট না হওয়া পর্যন্ত ইম্পোর্ট ক্লিয়ারেন্স প্রসেস শুরুই করা যাবে না। 5, আইজিএম রেফারেন্স নাম্বার প্রদান। এটি হচ্ছে এইরকম যে নির্দিষ্ট ব্যক্তি আইজিএম সাবমিট করার পর তা কাস্টমস কর্তৃক অনুমোদিত হলে একটি রেজিস্ট্রেশন নাম্বার পাওয়া যায়, যাকে আমরা রোটেশন নাম্বার হিসেবে চিনি। এই নম্বর ছাড়া বিল অফ এন্ট্রি দাখিল করা যায় না, কারণ এই নম্বর কাস্টমসের কাছে প্রমাণ করে যে এই পণ্য বাংলাদেশ পোর্টে এসেছে। এখন এই পর্যায়ে আমি আইজিএম এর একটি ছবি সহ আইজিএম এর তথ্যগুলো আপনাদের মাঝে প্রেজেন্ট করব। আমাকে একটু সময় দিবেন স্ক্রিন শেয়ারের জন্য। আমি আমার স্ক্রিনটি শেয়ার করেছি। দেখেন, এখানে আমাদের সামনে একটি আইজিএম এর কপি প্রদর্শিত হয়েছে। এখানে আইজিএম এর যে পেজটি, পেজের অর্ধেক অংশ এখানে প্রদর্শিত হয়েছে, অর্ধেক অংশ এর পরের স্লাইডে থাকবে। তো অর্ধেক অংশে দেখেন সবার প্রথমে এখানে কি কি আছে: নেম অফ কাস্টমস হাউস, ভয়েস অ্যান্ড ফ্লাইট নাম্বার, শিপমেন্ট সেইলিং ডেট, রোটেশন নাম্বার এবং এটিএ, হাউস ট্রান্সপোর্ট ডকুমেন্ট নাম্বার, ট্রান্সপোর্ট ডক্স টাইপ, মাস্টার ট্রান্সপোর্ট ডকুমেন্ট নাম্বার, ইটিএ, শিপমেন্ট ফ্রম পোর্ট অ্যান্ড কান্ট্রি, ক্যারিয়ার বা শিপিং এজেন্ট ডিটেইলস, এক্সপোর্টার নেম অ্যান্ড অ্যাড্রেস, ট্রান্সপোর্ট মোড অ্যান্ড ভেসেল অর ট্রান্সপোর্ট নেম।
এখন এটি ছিল প্রথম অর্ধাংশ। এখন আমরা দেখব দ্বিতীয় অর্ধাংশ। দ্বিতীয় অর্ধাংশতে দেখেন এটির পরেই কি আছে, সবার প্রথমেই আছে নোটিফাই পার্টি নেম অ্যান্ড অ্যাড্রেস। এরপরে আছে ইম্পোর্টার নেম অ্যান্ড অ্যাড্রেস। এরপরে আছে নেম অফ নাম্বার অফ কন্টেইনার্স, প্যাকেজ কোড, শিপিং মার্ক, নাম্বার অফ প্যাকেজ, শিপমেন্ট গ্রস ওয়েট, শিপমেন্ট সিবিএম, গুডস ডেসক্রিপশন, ইনভয়েস ভ্যালু। তো এই হচ্ছে আমাদের আইজিএম। আমাদের আইজিএমে মূলত এই সকল তথ্যই ফিল পণ্য ঘোষণার সময় পূরণ করে দেওয়া হয়। এখন এই পর্যায়ে আমরা আলোচনা করব আইজিএম সংশোধন করা কখন লাগে। জাতীয় রাজস্ব বোর্ডের এসআরও নং 230 অনুযায়ী বেশ কিছু ভুলের জন্য আইজিএম সংশোধনের প্রয়োজন হয়। তার মধ্য থেকে সবথেকে বেশি ভুল যেই ক্ষেত্রে হয় সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো যে সকল ক্ষেত্রে আইজিএম সংশোধন প্রয়োজন হবে সেগুলো হচ্ছে: ইম্পোর্টারের নাম যদি ভুল হয়, 2 ইম্পোর্টারের বিন নাম্বার যদি মেনশন না থাকে, 3 ইম্পোর্টারের অ্যাড্রেস বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার মানে বিন নাম্বার অনুযায়ী যদি না হয়, 4 বিএল নাম্বার যদি ভুল থাকে, 5 পণ্যের বিবরণ ও ওজন যদি ভুল লেখা হয়, 6 ভুল এইচএস কোড ব্যবহার করলে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, আইজিএম কপিতে তো আমরা কোনো এইচএস কোড ফিল্ড পাই নাই, তাহলে এটি কিভাবে ভুল হবে? আইজিএম এ সাধারণত এইচএস কোড এন্ট্রি করার জন্য আলাদা কোনো ফিল্ড নেই, কিন্তু এমনটা পাওয়া গিয়েছে যে অনেক সময় আইজিএম সাবমিটকারী পক্ষ পণ্যের ডেসক্রিপশনের ঘরে এইচএস কোড মেনশন করে দেয়। আইজিএম ভুল বাংলাদেশে একটি অপরাধযোগ্য ভুল এবং এজন্য কাস্টমস আইন অনুযায়ী 2 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা আদায়ের বিধান রয়েছে কাস্টমস কর্মকর্তার সাজেশন অনুযায়ী। তাই আমাদের উচিত কাস্টমস আইন সম্পর্কে ভালোভাবে জানা, যাতে প্রতিষ্ঠানকে আমরা অবাঞ্ছিত জরিমানা ও ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারি। বাংলাদেশে আইজিএমের ভুল এয়ারপোর্টে সবথেকে বেশি হয়। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশে আইজিএমের সবচেয়ে বেশি হওয়া ভুলগুলো নিয়ে। তো বাংলাদেশে আইজিএমে সবথেকে যে বেশি ভুলগুলো হয় তাদের মধ্যে প্রধান বা অন্যতম ভুল হচ্ছে ইম্পোর্টারের নেম ভুল। এটি মূলত হয় এলসি এর মাধ্যমে শিপমেন্টের ক্ষেত্রে, কারণ as per LC terms the consignee of the shipment is bank and the notified party is the real importer। কিন্তু প্রায়শই এজেন্ট ভুল করে ইম্পোর্টার ও নোটিফাই পার্টি দুটোই রিয়াল ইম্পোর্টারের নাম দিয়ে দেয়। এছাড়া অনেক সময় ইম্পোর্টারের নাম সংক্ষেপে থাকে পার্সেল ইম্পোর্টের ক্ষেত্রে। 2 ইম্পোর্টারের বিন নাম্বার আইজিএমে মেনশন না থাকা, এটিও বেশি হয় পার্সেল ইম্পোর্টের ক্ষেত্রেই। 3 আইজিএমে প্রদর্শিত ঠিকানা প্রতিষ্ঠানের বিন নাম্বার অনুযায়ী না হওয়া। ঠিকানা ভুলের কারণটি হচ্ছে বাংলাদেশের বেশিরভাগ ফ্যাক্টরির কারখানার ঠিকানা ও হেড অফিস ঠিকানা ভিন্ন হয়, কিন্তু বিন সার্টিফিকেটে সবসময় ফ্যাক্টরির ঠিকানাই উল্লেখ থাকে। তাই আমরা যখন ডকুমেন্টে দুটি ঠিকানা উল্লেখ করি তখন শিপিং এজেন্ট তার মতো করে একটি ঠিকানা আইজিএমে দিয়ে দেয়। এছাড়াও পার্সেল আমদানির সময় স্যাম্পল মূলত মার্কেটিং এবং মার্চেন্ডাইজাররাই বুকিং দিয়ে থাকে এবং তারা বেশিরভাগ ক্ষেত্রেই হেড অফিসের ঠিকানা ব্যবহার করেন, যাতে তারা সরাসরি উক্ত পণ্যটি পেয়ে যান। এই সকল কারণে আমাদের কি হয়, ঠিকানার ভুল আইজিএমে প্রদর্শিত হয়। 4 নম্বর ভুলটি হচ্ছে গার্মেন্টসের ক্ষেত্রে ভুল পণ্যের বিবরণ। গার্মেন্টসের ক্ষেত্রে ভুল পণ্যের বিবরণ খুবই কমন একটি বিষয়। এটা ঘটে এ বিষয়ে আমাদের নলেজ ভিত্তিক ত্রুটির জন্য। এতক্ষণ আমরা জানলাম কিভাবে কেন আমাদের ভুলগুলো হচ্ছে।
এখন আমরা জানব কিভাবে আমরা এই ভুলগুলো এড়িয়ে যেতে পারি। জাতীয় রাজস্ব বোর্ডের গাইডলাইন অনুযায়ী আইজিএম সাবমিট করা হয় ট্রান্সপোর্ট ডকুমেন্টের উপর নির্ভর করে। তাই আমরা যদি আইজিএম এর ভুলগুলো এড়িয়ে যেতে চাই তাহলে আমাদের ট্রান্সপোর্ট ডকুমেন্টেশন প্রিপেয়ারে খুব বেশি দক্ষ হতে হবে, না হলে কোনোভাবেই আইজিএম এর ভুলগুলো আমরা এড়িয়ে যেতে পারবো না। তো এক্ষেত্রে আমাদের যা করা উচিত তা হচ্ছে নাম, ঠিকানা এবং বিন নাম্বারের ভুল এড়ানোর জন্য সাপ্লায়ারের সাথে এলসি কপি শেয়ার করার সময় নোট আকারে একটি সতর্কতামূলক টেক্সট অ্যাড করে দেয়া যায় যে বিএল প্রস্তুত করার সময় অবশ্যই নিচের শর্ত মেনে বিএল প্রস্তুত করতে হবে। পয়েন্ট নাম্বার 1, কনসাইনি অবলিক ইম্পোর্টার নেম শুড বি, আপনি যে ব্যাংক থেকে এলসিটি করেছেন সেই ব্যাংকের নাম, সেই ব্যাংকের অ্যাড্রেস এবং সেই ব্যাংকের বিন নাম্বার। অ্যান্ড পয়েন্ট নাম্বার 2, নোটিফাই পার্টি নেম শুড বি, আপনার প্রতিষ্ঠানের নাম, আপনার প্রতিষ্ঠানের ঠিকানা ঠিক বিন নাম্বার অনুযায়ী এবং আপনার প্রতিষ্ঠানের বিন নাম্বার। 2, নাম, ঠিকানা এবং বিন নাম্বারের ভুল এড়ানোর জন্য সাপ্লায়ারের সাথে টিটি কপি শেয়ার করার সময় নোট আকারে একটি সতর্কতামূলক টেক্সট অ্যাড করে দেয়া যে ট্রান্সপোর্ট ডকুমেন্টে নোটিফাই পার্টি এবং কনসাইনি অবলিক ইম্পোর্টারের নাম হবে আপনার প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের ঠিকানা বিন নাম্বার অনুযায়ী এবং আপনার প্রতিষ্ঠানের বিন নাম্বার। 3, পণ্যের বিবরণের ভুল এড়ানো। পণ্য ঘোষণার সময় নিয়ম হচ্ছে যদি পণ্য চালানে একটি আইটেম থাকে তাহলে শুধু সেই পণ্যের নাম ব্যবহার করতে হবে, কিন্তু যদি একাধিক পণ্য থাকে তাহলে পণ্যের গোত্রীয় নাম ব্যবহার করতে হবে। যেমন আরএফআইডি ট্যাগ হচ্ছে অ্যাক্সেসরিজ, এখন যদি শুধু আরএফআইডি ট্যাগ ইম্পোর্ট করি তাহলে অ্যাক্সেসরিজ শব্দটি ব্যবহার না করাই উত্তম, যেহেতু পণ্য মাত্র একটি। কিন্তু যদি আরএফআইডির সাথে আমার অন্যান্য অ্যাক্সেসরিজ আইটেম লাইক ওভেন লেভেল সহ আরও অন্যান্য অ্যাক্সেসরিজ আইটেম থাকে তাহলে আইটেম হয়ে যাচ্ছে একাধিক। তো এই ক্ষেত্রে উচিত হচ্ছে ডিক্লারেশনে আইটেমের নাম ব্যবহার না করে অ্যাক্সেসরিজ শব্দটি ব্যবহার করব। তাই পণ্য ঘোষণার ভুল এড়িয়ে যাওয়ার জন্য এলসি বা টিটি কপি সাপ্লায়ার বা এজেন্টের সাথে শেয়ার করার সময় নোট আকারে একটি সতর্কতামূলক টেক্সট অ্যাড করে দেয়া যায় যে আইটেম নেম শুড বি, যেমন আপনার যদি আরএফআইডি আপনি ইম্পোর্ট করেন তাহলে আপনি লিখে দিবেন আরএফআইডি ফর 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড গার্মেন্টস বা টেক্সটাইল, আপনি যাই হন ইন্ডাস্ট্রি। অথবা একাধিক পণ্য যদি থাকে তাহলে আইটেম নেম শুড বি, আপনি যদি অ্যাক্সেসরিজ শুধু আনেন সেক্ষেত্রে লিখে দিবেন অ্যাক্সেসরিজ ফর 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড গার্মেন্টস অর টেক্সটাইল ইন্ডাস্ট্রি। আর যদি একটি চালানে একাধিক গোত্রীয় পণ্য আনেন তাহলে আপনি কি করবেন, লিখে দিবেন আইটেম নেম শুড বি, মনে করেন আপনি ফেব্রিক এবং অ্যাক্সেসরিজ একসাথে আনছেন, তো সেই ক্ষেত্রে লিখে দিবেন ফেব্রিক অ্যান্ড অ্যাক্সেসরিজ ফর 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড গার্মেন্টস অর টেক্সটাইল ইন্ডাস্ট্রি। পয়েন্ট নাম্বার 4, এইচএস কোড ভুল এড়িয়ে যাওয়ার জন্য সাপ্লায়ারের সাথে এলসি বা টিটি কপি শেয়ার করার সময় আমরা নোট আকারে তাকে অ্যাডভাইস করতে পারি যে এক্সপোর্ট শিপমেন্টের সময় শিপিং এজেন্টকে সে যাতে অবহিত করে কোনোভাবেই যাতে ম্যানিফেস্টে পণ্যের এইচএস কোড উল্লেখ করা না হয়। এছাড়াও অন্যান্য ভুল আপনার কাছে যদি ধরা পড়ে সেই বিষয়ে সাপ্লায়ারকে নোট আকারে অ্যাডভাইস করবেন যাতে পরবর্তীতে এই সকল ভুলকে এড়িয়ে যাওয়া যায়। এতক্ষণ আমি আপনাদের সাথে আলোচনা করলাম যে বাংলাদেশের সবথেকে বেশি যে ভুল আইজিএম এর যে ভুলগুলো হচ্ছে সেই ভুলগুলো কি এবং এগুলোকে আমরা কিভাবে এড়িয়ে যেতে পারি। এখন মনে করেন কোনো একটি শিপমেন্টে আপনার ভুল হয়ে গিয়েছে, সেক্ষেত্রে করণীয় কি? এক্ষেত্রে রাজস্ব বোর্ডের গাইডলাইন অনুযায়ী করণীয় হচ্ছে যে ভুল হয়েছে তা সংশোধনের জন্য বন্দরের কাস্টমস কমিশনার বরাবর নিজের কোম্পানির লেটার হেড প্যাডে ভুল সংশোধনের আবেদনের সাথে শিপার বা এক্সপোর্টার এবং শিপিং এজেন্ট ও ফরওয়ার্ডারের এনওসি কপি
এবং শিপমেন্ট যদি এলসি এর মাধ্যমে হয়ে থাকে তাহলে ব্যাংকের এনওসি কপি সংযুক্ত করে আবেদন করতে হবে। আবেদনের পরে তা ন্যায় নির্ণয়ন এবং পণ্য চালান 100% কায়িক পরীক্ষা করিয়া যথাযথভাবে পণ্য ছাড় দেওয়া হবে। তবে এতে ১ থেকে ২ সপ্তাহের মতো সময় লাগতে পারে, যেহেতু এটি একটি সময় সাপেক্ষ কাজ এবং এটির ভুল সংশোধন করতে বেশ কিছু ধাপ অতিক্রম করতে হয়। তো এই ক্ষেত্রে আরও একটি কথা মনে রাখতে হবে, আমরা যদি ইম্পোর্টারের নাম পরিবর্তন করি তাহলে যেই ইম্পোর্টারের নামে পণ্য আইজিএমে এন্ট্রি হয়েছে সেই ইম্পোর্টারের কাছ থেকেও আমাদেরকে একটি এনওসি সংগ্রহ করতে হবে। তো এই ছিল আইজিএম এর সামগ্রিক আলোচনা। যদি আইজিএম বা ইম্পোর্ট নিয়ে আপনাদের মনে কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। এছাড়াও পরবর্তী ভিডিও কোন বিষয়ের উপরে চাচ্ছেন সেটিও আমাদের সাথে শেয়ার করতে পারেন কমেন্টে জানানোর মাধ্যমে।